আসসালামু আলাইকুম। আজকে ইএফটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং ইএফটির ফর্ম অনলাইনে পূরণের ক্ষেত্রে আমি তিনটি বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। এনআইডি, মোবাইল নাম্বার এবং মূল বেতন বেসিক। তার আগে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টুকু একটু ধারণা নিব, আমরা ইএফটির ফর্ম পূরণের ক্ষেত্রে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ইমেজ গভ বিডি লিখে সার্চ করব। যখন আমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ইমেজ গভ বিডি লিখে সার্চ করব, তখন একটি ফর্ম আসবে। এখানে এমপিও ইএফটি এটার উপরে আমরা ক্লিক করব। এটার উপরে যখন আমরা ক্লিক করব, তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আমরা অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগ ইন করব, তখন আমাদের একটি ফর্ম আসবে। সেখানে তথ্য হালনাগাদ লেখা থাকবে এবং সেখানে যে ফর্মটি আসবে রাউটিং নাম্বার যেখানে লেখা থাকবে, সেখানে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যে ব্যাংক থেকে বেতন ভাতা উত্তোলন করে সেই ব্যাংকের রাউটিং নাম্বার লিখলে, অর্থাৎ যখন রাউটিং নাম্বারটা লিখবেন সেই ব্যাংকের, তখন সেভ অপশনটি সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে আমাদের আপডেট লেখাটি আসবে। আপডেটের উপরে ক্লিক করব। আপডেটের উপরে যখন ক্লিক করব, তখন আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর নামের তালিকা চলে আসবে। যখন আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর নামের তালিকা চলে আসবে, তখন এখানে একজন একজন করে তথ্য আপডেট করতে হবে। তারপরে পরবর্তীতে যে কোনো একজন শিক্ষক কর্মচারীর তথ্য আপডেট করার জন্য বর্তমান অবস্থায় গিয়ে যে ফর্মটি আসবে, বর্তমান অবস্থায় উনি কর্মরত না অন্য কোনো কিছু, মৃত অর্থাৎ ইত্যাদি, এটা সিলেক্ট করতে হবে। যদি কর্মরত থেকে তাকে সিলেক্ট করার পরে সেই অপশনের উপরে ক্লিক করলে এই যে ফর্মটি চলে আসবে। এই ফর্মটি যখন চলে আসবে, তখন আপনারা অনেক স্যার ম্যাডামই আমার পেজে ইনবক্স করতেছেন এবং পেজে মেসেজ দিতেছেন। আজকে আমি যখন আপনি যে ওই প্রতিষ্ঠানে কর্মরত ওইটা সিলেক্ট করবে, অনলাইনে সিলেক্ট করার পরে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমাদের অনলাইনে খুব সঠিকভাবে ফিল আপ করতে হবে। কারণ আমি একজন শিক্ষক, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই ইএফটির বিষয়টা আসলে খুবই সহজ। তারপরও যদি আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষক কর্মচারী কর্মরত আছে, সকলের তথ্য যদি সঠিকভাবে ফিল আপ হয়, আমরা যেমন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওর জন্য আবেদন করি, অনেকের ফাইল এপ্রুভড হয়, আবার অনেকের ফাইল ব্যাক করে রিজেক্ট হয়। ঠিক আছে? যদি আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারীর তথ্য যদি সঠিকভাবে ফিল আপ হয়, যদি কারো তথ্য যদি ভুল হয়, তাহলে কিন্তু তার ফাইলটি অর্থাৎ ওনার ফাইলটি ব্যাক করবে। তাই ইএফটির বিষয়টা খুবই সহজ, কিন্তু সঠিকভাবে অবশ্যই অনলাইনে ফিল আপ করতে হবে। অনেক স্যার ম্যাডাম যে বিষয়টি নিয়ে নক করতেছেন, এই কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। এই ইএফটির এই ফর্মটি যখন অনলাইনে চলে আসবে, এখানে 17টি বিষয় থাকে। এইদিকে তাকে বিদ্যমান এমপিও শীট অনুযায়ী, আর এই পাশে তাকে সংশোধিত হালনাগাদকৃত। আমরা এই যে বিদ্যমান এমপিও শীট অনুযায়ী
এইগুলো আমরা যখন এমপিওর জন্য অনলাইনে আবেদন করেছিলাম, অর্থাৎ এমপিও শীট অনুযায়ী এই তথ্যগুলো আসবে। আর প্রিয় স্যার ম্যাডাম, সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য, এইখানে যে তথ্যগুলা আপনার যদি বিদ্যমান এমপিও শীট অনুযায়ী এই তথ্যের সাথে এই তথ্যের হুবহু সম্পূর্ণ মিল থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে আমি কিন্তু এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু 17টা বিষয় ফিল আপ করতে হয়। যাদের বিদ্যমান এমপিও শীট অনুযায়ী সংশোধিত হালনাগাদকৃত তথ্য মিল থাকবে, তারা শুধু এই বাটনের উপরে ক্লিক করলে এই যে এই তথ্যটা এখানে চলে আসবে। এই বাটনের উপরে ক্লিক করলে এই পাশে তথ্যটা এই পাশে চলে আসবে। অনেকেই বিষয়টা জানেন। তারপরেও আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা বিষয় নিয়ে কথা বলবো, এনআইডি, অর্থাৎ বিদ্যমান এমপিও শীট অনুযায়ী যদি আপনার এনআইডি 10 ডিজিট কিংবা 17 ডিজিট হয়ে থাকে, তাহলে মানে এইখানে 10 ডিজিট বা 17 ডিজিট মানে দিতে হবে। অর্থাৎ যদি আপনার এনআইডি এখানে 13 ডিজিটের থেকে থাকে, 13 ডিজিটের থেকে থাকে, তাহলে অবশ্যই 13 ডিজিটের আগে অবশ্যই আপনার জন্ম সালটা বসিয়ে 17 ডিজিট বানিয়ে নেবেন। এখানে একটা প্রশ্ন অনেকে ইনবক্স করেন যে আমি মানে আমার এই বিদ্যমান এমপিও শীট অনুযায়ী আমি পুরাতন এনআইডি দিয়ে মানে এমপিও ভুক্ত হয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে আপনার কাছে স্মার্ট এনআইডি কার্ড আছে, অর্থাৎ 10 ডিজিটের। এখানে আপনি কি করবেন, এটা প্রশ্ন অনেকে ইনবক্স করতেছেন এই বিষয়টা নিয়ে। আপনারা যদি আপনি চান পুরাতন এনআইডিটা যেটা এখানে 17 ডিজিটের যদি আগে দিয়ে থাকেন পুরাতনটা, তাহলে এখানেও পুরাতনটা আপনি দিতে পারবেন। আর যদি এখানে পুরাতনটা দিয়েছিলেন, এমপি ভুক্ত হয়েছিলেন, আপনি চাইলে কিন্তু এখানে মানে সংশোধিত বা হালনাগাদকৃত নতুনটা দিতে পারবেন। প্রিয় স্যার ম্যাডাম, এই যে মোবাইল নাম্বারটা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। অর্থাৎ আপনার এই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার নিজ এনআইডি কার্ড দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশনকৃত হতে হবে। তাহলে আপনি আপনার পরিবারের কিংবা অন্য কারো এনআইডি দিয়ে যদি আপনি সিমটা তুলে থাকেন এবং সেই সিম দিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে এখন আপনি কি করবেন, এখানে কয়েকটা প্রসেসিং আছে। একটা প্রসেসিং যে বিষয়টি, আপনারা ওই যে যার কাছ থেকে সিমটা নিয়েছিলেন অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি সেই ব্যক্তির সাথে অর্থাৎ যদি আপনার পরিচিত যে আছে ওনার সাথে কথা বলে আপনি সিমের রেজিস্ট্রেশনটা মালিকানা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ ওই সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, অর্থাৎ মালিকানা পরিবর্তন করে নিতে পারেন। আরেকটা যে বিষয় এইখানে মানে সংশোধিত বা হালনাগাদকৃত, আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে যেহেতু সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য, তাহলে এইখানে যে ধরেন আপনার এইখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটি মানে অন্য কারো, তাহলে এখন আপনার নামে অবশ্যই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার লাগবে। তাহলে অবশ্যই আপনি নতুন করে আপনার এনআইডি দিয়ে একটা নতুন সিম কিনবেন। কেনার পরে আপনি এই নাম্বারটি ব্যাংকের অ্যাকাউন্টে মানে অ্যাড করবেন। যদি ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করা না যায়, এই ক্ষেত্রে একটু বিশেষ পরামর্শের জন্য আমি যে বিষয়টি বলবো, যেহেতু স্কুল এবং স্কুলের ক্ষেত্রে মানে আমাদের এই পিডিএফ ফাইলগুলা হার্ড কপিগুলা উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দিতে হবে, এবং কলেজের ক্ষেত্রে দিতে হবে আঞ্চলিক কার্যালয়ে। তাহলে যারা কলেজে আছেন আঞ্চলিক কার্যালয়ে কারোর সাথে একটু পরামর্শ করতে পারেন, কিংবা স্কুলের ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসারের সাথে একটু পরামর্শ করতে পারেন আর কি, যদি আপনার এই মোবাইল নাম্বারের একটু মানে সমস্যা থেকে থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনার যে ব্যাংক হিসাব নাম, এইটার মধ্যে কিন্তু
আপনার যেমন আমার দিলাম এমডি মাসুদ করিম, অর্থাৎ এখানে কিন্তু শুধু ইংরেজি অক্ষর ব্যতীত অন্য কোনো মানে কমা কিংবা অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। এখানে কোনো ডট কিংবা কোনো হাইফেন কোনো কিছু ইউজ করা যাবে না, শুধু স্পেস দেওয়া যাবে। তাহলে ব্যাংক হিসাব নাম্বারটা অবশ্যই আপনারা ইংরেজিতে লিখবেন এবং এখানে কোনো অন্য কোনো মানে ডট কমা এগুলা ব্যবহার করবেন না। এই তথ্যগুলা ফিল আপের ক্ষেত্রে যে সমস্যাটি ইতিমধ্যে অনেকেই পড়েছেন কিংবা সামনে পড়তে পারেন, সে বিষয়টি হলো যে মূল বেতন অর্থাৎ বেসিক, সঠিক মূল বেতন বা বেসিক। এই ফর্মটা ফিল আপের ক্ষেত্রে আপনারা দেখবেন অনেকেই যখন এই অপশনটা মানে ফিল আপ করতে আসবেন তখন কিন্তু একটু সমস্যার মধ্যে পড়েন, অর্থাৎ সঠিক মূল বেতন যে বর্তমানে যে বেসিকটা আছে এই বেতনটা আসতেছে না। এই বেতনটা যতক্ষণ পর্যন্ত না আসে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচে কিন্তু এই মূল বেতনটা মানে শো করবে। যতক্ষণ পর্যন্ত এখানে ক্লিক করার পরে যতক্ষণ পর্যন্ত এখানে মূল বেতনটা শো না করবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ হবে না। এটা কিন্তু 100% সত্য। আপনি যদি এখানে মানে লিখে দেন, মানে এখানে যদি শো না করে তাহলে কিন্তু হবে না। অবশ্যই এখানে লিখার পরে কিংবা এখানে ক্লিক করার পরে নিচে শো করবে। যখনই এখানে শো করবে তখনই এটা সঠিকভাবে আপডেট হবে অর্থাৎ ফিল আপ হবে। প্রিয় স্যার ম্যাডাম, অনেকেই আরো একটি বিষয় প্রশ্ন করতেছেন, ইনবক্স করতেছেন পেজে, যে আপনাদের মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট ব্যাংকের যে চেক বই আছে চেক বইয়ের উপরের কভার পৃষ্ঠা আর কি ফটোকপি লাগবে আর কি। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির স্যার ম্যাডাম আছেন কিংবা যাদের চেক বই হারিয়ে গেছে কিংবা এই মুহূর্তে চেক বই নেই, তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো, যারা একেবারে নতুন এবং যাদের চেক বই এই মুহূর্তে নেই তারা কি করবেন, তারা অবশ্যই ব্যাংকে গিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন এবং সেটি অবশ্যই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করে ব্যাংকের চেক বইয়ের কভার পৃষ্ঠার পরিবর্তে এই ব্যাংকের স্টেটমেন্টটি অবশ্যই আপনারা দিয়ে দিতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞানের প্রয়াসে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। অবশ্যই যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দরভাবে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সকল শ্রদ্ধেয় স্যার ম্যাডামকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।